সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের, এবং আমাদের চমৎকার একজন অতিথি আছেন, তার সাথে আপনাদের পরিচয় করাবে। তবে পরিচয় করার আগে যে বিষয়টি আরও একবার মনে করিয়ে দেওয়া অনেক বেশি জরুরি, তা হচ্ছে আমাদের সংস্কৃতির যে বিভিন্ন ধারা গতিধারাগুলো আছে, মূল ধারাগুলো আছে, যেভাবে বলি না কেন অনেক বেশি ভাইব্রেন্ট, আর যদি সহজ করে বলি তা অনেক বেশি রঙিন। কারণ প্রত্যেক শিল্পী সংস্কৃতির বিভিন্ন অঙ্গন থেকে যেভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের উপস্থাপন নিশ্চিত করছেন, তাতে করে খুব সহজেই বলে দেওয়া যায় যে আন্তর্জাতিক অঙ্গনে আর কিছুতে হোক না হোক আমাদের সাংস্কৃতিক দিক দিয়ে আমরা একটা বিশাল শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছি। মূলত আমাদের যদি চিত্রশিল্পীদের কথা বলি, তাদের কাজগুলো বিশ্বের গুণী আঁকিয়েদের দ্বারা সমাদৃত হয়েছে, সম্মানিত হয়েছে, প্রশংসিত হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে কিন্তু আঁকার প্রতি এই যে ভালোবাসা, ভালো লাগা বা আগ্রহ তা ক্রমেই বেড়ে চলেছে। আজ আমাদের সাথে এমনই একজন মানুষ আছেন যাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন চিত্রশিল্পী কিংসুক দাস চৌধুরী। শুভ সকাল, আমন্ত্রণ সকালের বাংলাদেশ। ফুলের নামে নাম, একদম। সকালটা কিভাবে শুরু হয়? সকালটা শুরু হয় আমার প্রাথমিক যে আমি এই ছবি আঁকার পাশাপাশি আমার আরেকটা প্যাশনস আছে, আমি রবীন্দ্রনাথের গান করি। আচ্ছা, আমার সকালটা আমি রেয়াজ করি, গানটা করি আসলে আমাকে নিজেকে মানে একটু হিলিং করা, নিজের সাথে নিজের একটা, এটা আমার একটা জীবনেরই অংশ। এটা দিয়ে শুরু, এরপরে নানা রকম কাজ, যে ছবি আঁকা এটা তো আছেই। এর পাশাপাশি আমি অন্য কাজের মধ্যে বলতে গেলে আমি বেঙ্গল ফাউন্ডেশনে যে কালীয় কলম আছে ওটার ইলাস্ট্রেশনগুলো করি, কাজগুলো করি। পাশে চট্টগ্রাম শহরে একটা প্রকাশনা সংস্থা আছে খড়িমাটি, সেই খড়িমাটির সাথেও আমি যোগসূত্র আছে, ওদেরও বেশ কিছু বইয়ের কাভার করার সুযোগ হয় আমার মাঝে মাঝে। চমৎকার চমৎকার, প্রচুর কাজ করা হয়। প্রচুর কাজের মধ্যে একটা ভালো লাগার বিষয় হচ্ছে মানে কৌতূহলের জায়গা আর কি বলতে পারেন। যেহেতু রবীন্দ্র চর্চার মাঝে নিজেকে ব্যস্ত রেখেছেন এবং রবীন্দ্রনাথকে শিখবার এবং জানবার চেষ্টায় রয়েছেন, তাই ওই রেয়াজের কতখানি করা গেল এটা কোন একটা পর্যায়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আর কি, দু লাইন শুনে নেওয়ার চেষ্টা করবো। তবে তার আগে একটু জানতে চাই, কোনটা বেশি স্বাচ্ছন্দ্যের, গাইতে গাইতে আঁকা নাকি আঁকতে আঁকতে গাওয়া? আসলে দুটো তো ভিন্ন মাধ্যম, একটা দৃশ্য শিল্প আর একটা কণ্ঠশিল্প। একদম। তো দুটো শিল্পের ধারাটাই ভিন্ন, একটার সাথে একটাকে কিন্তু আসলে জড়ানো যায় না। তবে রবীন্দ্রনাথের গানের ভেতরে আমরা অনেক সব কিছুর একটা সমন্বয় পাই, শিল্প, সাহিত্য, চিত্রকলা, সিনেমা, সব কিছুর একটা বোধের একটা সমন্বয় তৈরি করে রবীন্দ্রনাথের গান আমাদের। তো যে গান থেকে বেরিয়ে আমরা শিল্পতে আসি, আপনার একটা এক্সিবিশন হয়ে গেছে, সেটা হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেশন। কতগুলো ছবি সেখানে ছিল? ৮০টার মতন ছবি সেখানে, এবং এটা মুস্তাফা জামান কিউরেট করেছেন। মুস্তাফা জামান ভাই কিউরেটর, আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা তাত্ত্বিক গুণী শিল্পী মুস্তাফা জামান ভাই। উনি মানে এই যদি প্রায় বছরখানেক এই এক্সিবিশনের প্রস্তুতিটা নিয়েছেন, প্রায় আমাদের প্রায় কথাবার্তা হচ্ছিল প্রায় বছরখানেক ধরে। তো এখন এই পর্যন্ত এটা এসে দাঁড়িয়েছে আমার কাছে। তো আসলে যে আমরা মানে নামটা দেখছি, নামটা আসলে খুব ইন্টারেস্টিং, এবং এখানে বোঝাই যাচ্ছে যে আসলে শিল্পী তার ভেতরের যে সত্তার সাথে যে দ্বন্দ্ব এবং সত্তার সাথে তার যে মনোমালিন্য, সেটাকে আসলে তিনি ক্যানভাসে ফুটে উঠেছেন, এবং তার মধ্যে আসলে হচ্ছে আপনার রঙের ব্যবহার। যে কতদিনের টোটাল এই কালেকশনটা? ৮০টা ছবি তো নিশ্চয়ই। এই কাজগুলো বেশি দিন আগের না, দুই একটা বাদে বোধহয় আমাদের ২২-২৩-এর দিকের কাজ। জি। তো এই কাজটা ভায়োলেশনস আসলে আমাদের ভেতরে একটা সেলফ ডিপ্রেশন থাকে, একটা আমরা ইনার ভায়োলেন্সগুলো কিন্তু সাইকোলজিক্যালি আমরা ওভাবে রিড করতে পারি না, যে কোনো কারণেই হতে পারে। আর সাইকোলজি আমার একটা ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট বলতে পারি, আর আমার পড়তে ভালো লাগে বিভিন্ন ধরনের সাইকোলজির
যে কথাবার্তাগুলো হয় বিভিন্ন জনের মনোবিদরা বলেন, সেগুলো অনেক সময় আমি শুনি বা বইপত্রে পড়ি। তো এই ইনার ভায়োলেন্সটা আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু দগ্ধ করে, যেটা হয়তো আমাদের প্রকাশ হয়তো আমি ছবিতে করেছি, হয়তো অনেকে অনেকভাবে হয়, কেউ ডিপ্রেশনে ভোগে বা নানা রকম ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, কিন্তু আমার যে এই ছবির জার্নিটা, এটা আসলে আমার নিজের সাথে নিজের যে প্রাত্যহিক যে সংগ্রামটা চলে, সন্ধানটা চলে, সেটা নিয়েই আমার এই কাজগুলো। যেমন একটা প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো একটা ঘটনা থাকে। কেন একটা মানুষ এরকম হয়ে গেল, কেন একটা মানুষ এত বড় একটা ক্রাইম করতে পারলো, সেটা যদি আমরা মনোবিদরা যদি ভালো জানে, কিন্তু আমরা যদি ওটা খুঁটিয়ে দেখি, তাহলে ওটার পেছনে কিন্তু কিছু না কি অনেকগুলো ঘটনা তার থাকে। সেই ঘটনাগুলোকে মানে আমাকে কিভাবে নাড়া দেয়, সেই জায়গা থেকে কিন্তু আমি কাজগুলো করেছি। যেমন আমি আমার কাজে দেখবেন যে ফিগার একটা ভেরি ইন্টারেস্টিং একটা জায়গায় আমি নেওয়ার চেষ্টা করেছি। অনেকদিন ধরে ফিগারের প্রতি একটা আমার খুব আকর্ষণ আছে। আমি পেন্সিল ধরলেই মনে যেন ফিগার একটা হয়েই যায়, এরকমই আর কি। তো ফিগারটা আমাকে বিভিন্নভাবে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমাকে কিন্তু আকৃষ্ট করে। কিভাবে আমি এক একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কেন এইভাবে এরকম হলো। তো এই বিষয়টা করতে গিয়ে অনেকগুলো বিষয় আমাদের ভাবনা এসেছে। সেলফ ডিপ্রেশন থেকে তো অনেক ধরনের চিন্তা ভাবনা আসে আমাদের। কিন্তু একটা জায়গায় আমার একটা বিশাল কৌতূহল জন্মেছে। আপনি যেহেতু বললেন যে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা স্নায়বিক চাপে ভুগতে থাকি, কেউ প্রকাশ করতে পারি, কেউ প্রকাশ করতে পারি না। আপনার প্রকাশভঙ্গি হচ্ছে খুব স্বাভাবিকভাবে ক্যানভাসে ডিপ্রেশন ফুটিয়ে তোলা একদম সহজ একটি বিষয় না, কারণ এখানে প্রচুর রঙের ব্যবহার হয় এবং আমরা যতটা জানি বিষণ্ণ রঙের হবে এমনটাই তো স্বাভাবিক, বিষণ্ণতার কোনো রং থাকবে না, কিন্তু আপনি চমৎকার রঙের ব্যবহার করেছেন। এখানে রংটা এই ইলাস্ট্রেশনটা একটু জানতে চাই, যে এই যে যখন উপস্থাপন করছেন আপনি মাথায় কি রেখে আসলে ক্যানভাসে প্রেজেন্ট করছেন? যেমন ধরেন আমি এখানে স্মোক ইউজ করেছি, আমার কাজের মধ্যে আমি স্মোক ইউজ করেছি, পেপারি স্মোক। পেপার কোথাও কোথাও পেপারকে আমি ক্যান্ডেল দিয়ে একটু বার্ন করা। যেহেতু আমি প্রিন্ট মেকিং এর স্টুডেন্ট ছিলাম, তো প্রিন্ট মেকিং একটা ইন্টারেস্টিং মিডিয়া আমাদের এই দৃশ্যশিল্পে। তো যেহেতু আমি প্রিন্ট মিডিয়াতে আমি কাজ সেভাবে করতে পারিনি, কিন্তু আমার সেই ফ্লেভারটা আমি কিন্তু আমার যখন আমি একটা পেপারস বা ক্যানভাসে করি, ওই ক্যারেক্টারটা আমার মধ্যে কিন্তু চলে আসে। তো এটা এসছে কি আমার ওই প্রিন্ট মিডিয়াতে পড়ার কারণেই বা ওটার প্রতি একটু আগ্রহ থাকার কারণেই, কারণ ওটা একটা বিশাল একটা লজিস্টিক সাপোর্ট লাগে আর কি ওটা করতে গেলে। তো এইভাবেই এসছে। তো এই যে আমার বিষয়গতভাবে এই যে অনেকগুলো বিষয়, যেমন একটা মানুষে উদ্বাস্তু হয়ে যাচ্ছে, যেমন এখানে পলিটিক্স যেমন আছে, হিস্ট্রি আছে, সোশ্যালিজম আছে, আমি যেগুলো সময় মানে এখানে বিষয়গত দিক থেকে আমি ভাবনার জায়গা থেকে এই বিষয়গুলো কিন্তু এসছে। একটা মানুষ কেন উদ্বাস্তু হয়ে গেল, একটা মানুষ কেন তার এরকম একটা জায়গায় সে আসলো, তো এটার পেছনে যে ঘটনাগুলো, সেটা সোশ্যাল হতে পারে, পুঁজিবাদের একটা বিশাল জায়গা, প্রেক্ষাপট আছে। তো আমার পুরো কাজগুলো আসলে পার্টিকুলারলি একটা জায়গা থেকে কিন্তু আসলে রিড করাটা একটু এই ভাবনাটা অন্তত একটু জটিল। তো এগুলো ইন্ডিভিজুয়াল তো মানে কোলাস, প্রত্যেকটা বিষয়কে একটার সাথে একটার মানে করতে গেলে কিন্তু রিলেট করতে গেলে অনেক সময় একটু মানে কঠিন হয়ে যায়। তো এটা ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে একটু যদি দেখা যায় অবজারভেশন থেকে, তাহলে অনেক বেশি ইজি হয় আর কি। সেক্ষেত্রে বিষণ্ণতার এই উপস্থাপনে গুরুত্ব পেয়েছে কি? সবচেয়ে গুরুত্ব সহকারে কি উপস্থাপন করেছেন? পেয়েছে মানে
আমি নিজেই ধরতে পারেন আমার যে জার্নিটা ভীষণ, আমি ক্রুশিয়াল মোমেন্টগুলো আমি কিভাবে ওভারকাম করেছি। আমি যেহেতু একটা সময় আমি দীর্ঘ 15 বছর আমি প্রাইভেট ব্যাংকে জব করেছি, তার পাশাপাশি আমি কাজ করেছি, তো বুঝতে পারেন যে একটা এমন একটা নিজেকে হারিয়ে খুঁজে পাওয়ার একটা তাগিদ ছিল। ভীষণ মানে, তারপর নানা রকম ঘাত প্রতিঘাত সংঘাত এগুলো তো মানে আমার রয়ে গেছে। এটাই আমার ছবিতে চলে এসেছে। আর এই যে আমার যে কাজের ধারাটা, এটা কিন্তু কি আরোপিত না, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত। এই আমি চেতন মন অবচেতন মনের যেই একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকে, সেই জায়গাটা কিন্তু আমার কাজটা কিন্তু এই ধরনের একটা সারফেস তৈরি করেছে আমার এবং কাজের। আমার কাছে কিছু অর্থে মনে হয়েছে আপনার উপস্থাপন এবং আপনার বচনে যে নিজের সাথে নিজের যেই সত্তার দ্বন্দ্ব এবং যেই দান্দিক উপস্থাপন, তা হয়তো ক্যানভাসে প্রথমবারের মতো আমরা দেখবার একটা সুযোগ পেয়েছি। যাই হোক, আমাদের দর্শকের সাথে এই আলাপচারিতা আমাদের চলবে। কিংশুক, যেই প্রশ্নটা আসলে প্রথম ভাগে আমি আপনাকে করেছিলাম, বিষণ্ণতাকে উপস্থাপন করতে পারাটা একটা বিশাল যাত্রা, এবং আপনি বলেছেন যে খুব স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রত্যেকটি কাজ এসছে। আপনি কোনো প্যাটার্ন কিংবা কোনো ফিগার বা যেভাবেই বলি না কেন, স্বতঃস্ফূর্তভাবে যাই এসছে আপনি তাই এঁকে গেছেন। সেক্ষেত্রে কোনো কাজ দেখে কি মনে হয়েছে যে না, এটা একটু এভাবে হয়তো পরিবর্তন করলে বিষয়টা আরো অর্থবহ হতো, মানে এই এডিটোরিয়াল, নিজের সেলফ এডিটোরিয়াল পলিসিটা অ্যাড করেছেন কিনা কাজের ক্ষেত্রে? এটা তো হয় যখন একটা কাজ করি আমরা, কাজটা হয়তো যেভাবে শুরু করলাম তার ভাবনা চিন্তা ওটা যতটা এগোতে থাকে তার সাথে সাথে ভাবনা চিন্তাগুলো একটু পরিণত হয়, হ্যাঁ একটু অন্যরকম হয় আর হয়ে যেতে পারে। হয়তো আমি যেটা ভাবছি সেটা করছি না, তার পাশাপাশি আর একটু হয়তো পরিবর্ধন হয়, এটা সব ক্ষেত্রেই। মানে সেক্ষেত্রে এডিটোরিয়াল এই সেন্সরশিপটা যখন আপনি নিজের কাজে অ্যাপ্লাই করেন বা পরিবর্তনটা যখন অ্যাপ্লাই করেন, কোনো ক্ষেত্রে কি মনে হয়েছে কিনা যে হ্যাঁ, যেই আবেগটার বহিঃপ্রকাশের প্রয়োজন ছিল তা হয়তো কিছুটা হারিয়ে গেছে? হয় কিনা কখনো? না, এটা হয় না। ওই তো ইমোশন, তার ভাবনা, তার কনসেপচুয়াল যে ব্যাপারগুলো, সেগুলো যখন তার যৌক্তিক জায়গা থেকে সে করে, যে সে আমি কেন এই জায়গাতে আমি একটা রেখাটাকে টেনে দিলাম। কেন প্রশ্ন করলাম দুঃখিত, মানে সেলফ সেন্সরশিপটাকে আমি খুব ভয় পাই মাঝে মাঝে। কিছু সময় এটা করতে যে নিজের যা বলতে চাওয়া থাকে, তাই বলার সুযোগ হয় না। আমার মনে হয় শিল্পীদের এখানে একটা স্বাধীনতা আছে, কারণ মানে তার আঁকার প্রক্রিয়াটাই হচ্ছে একটা জার্নি। তিনি সেখানে আসলে তার একটা যাত্রা, এন্ডলেস যাত্রা। এটা কিন্তু সবসময় আমরা মানে আমি একবার হাশিম খান স্যারও বলছিলেন যে যেই ভাবনা নিয়ে শুরু করি, শেষে গিয়ে সেই ছবি হয়তো থাকে না। এটা মনিরুল ইসলাম স্যারও বলেছেন যে পুরো যাত্রাটাই হয়তো চেঞ্জ হতে থাকে। কিন্তু যেখানে প্রশ্নটা আসে যে আমাদের যখন কোনো কিছু বেদনা হয় বা খারাপ লাগা থাকে, আমরা সেটাকে প্রকাশ করি, সেটা ভাষার মাধ্যমে প্রকাশ করি, তারপর সেটা আমরা ভুলে যাই। ছবি যখন আপনি আঁকছেন, কোনো একটা হয়তো ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন হতে পারে, কোনো একটা টেকনিক্যাল ডিপ্রেশন হতে পারে, যে কোনো কিছু, বা সমাজের কোনো একটা অস্থিরতা, নিজের ভেতরে অস্থিরতা, যখন ছবিটা আঁকছেন তারপর কি সেটা চলে যাচ্ছে, কমে যাচ্ছে? হ্যাঁ, অনেকটা কমে যায়, অনেক বেশি রিলিফ পাওয়া যায় অনেক বেশি। সেখানে কি আপনার পছন্দের কোনো রং আছে? না, সেটা রং থাকতেই হবে কোনো কথা নেই, সেটা একটা ড্রয়িংও হতে পারে। জি, একটা ড্রয়িং এর কিছু, ফর এক্সাম্পল গ্রেস্কেলে কিছু একটা আঁকলাম আমরা, মানে যেটা আসলে প্রশ্ন আর কি, মানে পছন্দ খুঁজে যে পাওয়া যাবে কিনা ওই ডিপ্রেশনের উপস্থাপন থেকে, ওটা ওভাবে পেতে হবে তো এমন কোনো কথা নেই। যে এটা আপনি খুঁজে পান? আমি আমার মতো করেই আমার ভালো লাগে, আমি এনজয় করি। এখানে প্রসঙ্গটার একটা কারণ ছিল, দর্শক, খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি প্রশ্ন করেছিলাম যে এই যে আমরা তো হতাশার উপস্থাপন করবার চেষ্টা করেছি ক্যানভাসে, তা থেকে ভালো লাগার তৈরি হয়েছে কিনা। আমাদের অতিথি যেমনটা করে বললেন কিংশুক দাস চৌধুরী, যে হ্যাঁ, একটা সময় যেহেতু ভালো লাগার তৈরি হয়, তার মানে হতাশা থেকেও ভালো কিছু অর্জন বা ভালো কিছু সুখকর স্মৃতি রেখে দেওয়া সম্ভব, যদি আপনার উপস্থাপনটা ঠিক তেমন স্বতঃস্ফূর্ত, সাবলীল এবং সৎ হয়। এখানে যে আমরা যতগুলো মানে ছবি দেখছিলাম, আপনি বলছিলেন যে আপনার 15 বছরের একটা শিল্পী এবং শিল্পর সাথে যোগ হওয়ার মাঝখানে আরেক ধরনের আপনার একটা প্রফেশন ছিল, ব্যাংকে। তো সেইটা আসলে কত বেশি সাফোকেটিং ছিল একটা শিল্পী? ভীষণ, মানে এটা মানে একেবারে একটা দম বন্ধ করা, মানে স্ট্রেসফুল একটা জব। মানে একটা প্রাণোচ্ছল মানুষ টাকা পয়সার হিসাব করবে, এটাই তো ভাবতে কেমন লাগে। তার উপর তো নানা রকম চাপ আছে ব্যাংকে, তো বুঝতেই পারেন যে একটা
অন্যরকম বিষয় আশয় আছে। স্বাচ্ছন্দ্যের কোনো সময় আছে যে কোন সময় আঁকতে ভালো লাগে? না, আমার ওরকম কোনো ইয়ে নেই, আমি ওভাবে করি না। যখন আইডিয়াটা মানে ভাবি, প্রতিদিনই আমি আঁকি কম বেশি আমি কিন্তু ছবি না এঁকে ঘুমোতে যাই না। বাহ। এটা একটা আমার অনেক দিনের অভ্যেস আর কি, এটা আমার করতেই হয়। মানে না করলে মনে হয় আমাকে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমরা আর্ট কলেজে, তখন নাজরীন লায়লা মনসুর ম্যাডাম আমাকে বোধহয় বলছেন, বা ক্লাসে আরও দুই একজন থাকতে পারে তখন, যে এমন দিন যদি যায় যে তোমার কাজটা যেন তুমি করনি, সেই দিনের যেন যদি তোমার অনুশোচনা থাকে, তাহলে মনে করবে যে তোমাকে দিয়ে কিছু একটা হতে পারে। এটা আমার ওই কথাটা ওই ক্লাসের বোধহয় ফার্স্ট উইক আর সেকেন্ড উইকে ওরকম একটা সময় হবে আর কি। তো ম্যাডাম আমাদেরকে বলেছিলেন, আমি ওই কথাটি কিন্তু খুব মানে আমাকে সেই সময় খুব আমার মনে দাগ কেটেছিল। নাকি চমৎকার, আপনি বললেন আমাকে তো নাড়া দিয়ে গেছে। আমি যে কাজ করি একদিন যদি করতে না পারি, যদি এখন যেগুলো হয় না প্রোক্রাস্টিনেট করতে থাকি, প্রতিদিন আসলে সেটা মনে খচখচ করে যে কাজটা আসলে শেষ করলাম না, কাজটা আসলে শেষ হলো না। মানে না করলে মনে যেন দিন, মানে আমার দিনটা তো পূর্ণতা পেল না আজকে যে আমার অ্যাচিভমেন্টটা। কি বলেছো তুমি? প্রোক্রাস্টিনেশন, এটার অর্থ পরে আমাকে বলে দিও। কঠিন ইংরেজি শব্দ ব্যবহার করলে বুঝি না, ভাষার বহিঃপ্রকাশের সহজ কিছু খোঁজার চেষ্টা করছিলাম। কিংসুক দাস চৌধুরী, সময়ের স্বতঃস্ফূর্ততা আপনার আছে, আঁকার স্বতঃস্ফূর্ততা আছে, মাধ্যমের স্বতঃস্ফূর্ততাও নিশ্চয়ই আছে, নাকি শুধুমাত্র ওই ছাপচিত্র বা প্রিন্টের প্রতি আপনার প্রিন্ট মিডিয়ামের প্রতি আগ্রহ? একটা এই তো দ্বীপ গ্যালারির মিঠু ভাই, তারপরে মনন ভাই, ওনারা বলেছেন যে নেক্সট 2 বছর পরে একটা প্রিন্ট নিয়ে কাজ হবে, মেকিং এর একটা এক্সিবিশন ওনারা করবেন। বাহ, তার মানে আপনার পরিকল্পনা নিশ্চয়ই আছে, সে কাজ নিশ্চয়ই করছেন। আছে একটা প্রিন্ট নিয়ে, মানে একটা সেটাও কি এটারই ধারাবাহিকতা হবে নাকি? এটা কাছাকাছি থাকবে, মানে কিছু জিনিস তো মানুষ, মানে ব্যক্তির যে ইমেজটা সেটা থাকেই মানুষের ভেতরে। বাহ, চমৎকার। প্রত্যেকটা শিল্পীর আসলে নিজের একটা শিল্প ছাপ থেকে যায়, তার ব্যক্তি ছাপ থেকে যায় তার আঁকার মধ্যে। একটু আগ্রহের একটা জায়গা তো থেকেই যায়। 1 থেকে 12 মে অবধি আপনার এই এক্সিবিশন ছিল দ্বীপ গ্যালারিতে, শেষ তো হয়ে গেছে। হয়তো এখানে চমৎকার কিছু ছবি আছে, এই মুহূর্তে দর্শকরা দেখছেন বা পরবর্তীতে কেউ দেখবে। কেউ যদি তার ব্যক্তিগত সংগ্রহে রাখতে চান, সেই সুযোগ আছে কিনা, বা কিভাবে কি করবেন? ছবিগুলো দ্বীপ গ্যালারিতেই আছে, ওদের সংগ্রহে আছে। যে কেউ চাইলে ওখান থেকে ওনাদের কাছ থেকে ছবিগুলো কালেক্ট করতে পারেন। তাদের সেই আমার সব ছবির ইমেজও তাদের কাছে আছে, সেই ইমেজগুলো দেখে বা সরাসরি ছবিগুলো দেখে তারা কালেক্ট করতে পারবেন। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনার পরবর্তী এক্সিবিশনের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, এটা একটু করে শুনবো, এবং তারপর একটা গান শুনতে চাই দুলান। শোনাতেই হবে, কোনো ছাড় দেওয়া যাচ্ছে না, তার আগের প্রস্তুতিটা একটু শুনবো। না, এই তো এক্সিবিশনটা তো শেষ হলো সবে, তো এখন নতুনভাবে আবার নতুন আঙ্গিকে একটু ভাববো, মিডিয়াগত দিক থেকে একটু চিন্তা ভাবনা করবো, যেহেতু প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব, তো ওটা নিয়ে একটু, এটা একটা সময়ের ব্যাপার। একটা প্রশ্ন আমার কাছে আছে, সেটা হচ্ছে যে আপনি বড় হয়েছেন চিটাগংয়ে, কাজ করছেন সেখানে, তো সেখানে তো নিশ্চয়ই প্রচুর এক্সিবিশন আপনার। আমার এটা 8তম এক্সিবিশন, ওখানেও করা হয়েছে, ঢাকায়ও করা হয়েছে। দুই এলাকার দর্শকের মধ্যে কি কোনো আপনি তফাৎ দেখেন? আমার সোলো এক্সিবিশন কলকাতাতেও হয়েছে, কলকাতাতে আমার 2টো সোলো হয়েছে, একটা বিড়লা একাডেমিতে আর একটা একাডেমি অফ ফাইন আর্টসে। তো আমি আমি অনেক এই বাংলাকেও দেখছি, ও বাংলাকেও দেখছি। তো আসলে একটা ঢাকা তো অবভিয়াসলি একটা চমৎকার, এখানে যেমন সামদানি যে মতো একটা এক্সিবিশন হয়, বিএনএ সমস্ত আমাদের ইম্পর্টেন্ট সংগ্রহকরাও এখানে থাকে, এক্সিবিশনগুলো হয়, যেটা চিটাগং সেই জায়গায় কিন্তু আমাদের ওই শহরটা পৌঁছতে পারেনি। এতগুলো 2-3 কোটি লোকের বাস, সেখানে একটা গ্যালারি নেই আমাদের।
তো এই যে ইভেন আমরা এই যে গ্যালারিটা দ্বীপ গ্যালারির মতন যেভাবে ডিসপ্লেটা ছিল কি অসাধারণ, এটা আমাদের চিটংয়ে এটা করা সম্ভব হতো না কোনোভাবে। খুবই হতাশার না, জন্য। খুব ওই ট্রেডিশনাল হয়তো আমরা ছবিগুলো সুতো টুতো দিয়ে ঝুলিয়ে দিতাম ওটুকুই। এর পৃষ্ঠপোষকতার একটা অভাব তার মানে। খুবই মানে আর্ট লাভারটা আসলে আচ্ছা হয়তো খুব গুটি কয় আর কি ওভাবে তৈরি আর যদি ওপার বাংলার কথা জিজ্ঞেস করি, ওপার বাংলাতেও কাজ হচ্ছে ওদের এক্সিবিশন গ্যালারিগুলো, তবে ওয়েস্ট বেঙ্গলে কাজ যেভাবে হচ্ছে আমাদের বাংলাদেশের কাজও হচ্ছে সেভাবে, কিন্তু ওদের এক্সিবিশনগুলো অনেক বেশি হয় ওখানে। যেমন অল ইন্ডিয়াতে যে মাত্রায় কাজ হয় সেটা আসলে আমরা কিন্তু সেখানে এখনো আমরা হয়তো পৌঁছতে মানে পারবো। কমতিটা কোথায় আসলে, আমাদের খামতিটা কোথায় একটু যদি সহজ করে বলা যায়, কঠিন কিছু জানতে চাই। অনেকগুলো বিষয় তো জড়িত। প্রথম হচ্ছে রাষ্ট্রীয় গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা, মানে আর একটা সময় পাকিস্তান পিরিয়ডে শিল্প ব্যাংক নামে একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকটা রশিদ স্যারকে কিন্তু ট্র্যাপেস্ট্রি করার জন্য কিন্তু লোন দিয়েছিল। আগে কিন্তু ব্যাংক কিন্তু ওরা কাজ নিত এবং কাজের মর্টগেজের এগেনস্টে কিন্তু লোন দিত। এটা ওই অনেক দেশে কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যে একটা রাষ্ট্রীয়ভাবে যে এটাকে যে প্রমোট করা, সেটা সেভাবে কিন্তু গড়ে ওঠেনি আর কি। হয়তো ব্যক্তিগতভাবে হয়তো সামদানি বা এভাবে হয়তো হয়েছে কিছু, কিন্তু এই আমাদের ওই একটা বিএনএল আর একটা ন্যাশনাল, ওইদিকে একটা ইয়াংদের জন্য একটা এক্সিবিশন, এই তিনটে জায়গার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ আছি। কিন্তু অথচ মানে বিস্ময়করভাবে বাংলাদেশের আঁকিয়েরা যখনই বিশ্বের যে প্রান্তেই গেছেন সমাদৃত হয়েছেন, আমরা কেন পারি না? আমরা কেন সমাদরটা জানাতে বা প্রকাশ করতে পারি না? আমাদের বাংলাদেশের আর্টিস্টরা এখন যারা কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, প্রত্যেকেই দেশের বাইরে কিন্তু তাদের একটা জায়গা তৈরি করে নিয়েছে, জায়গা তৈরি হয়ে গেছে। আমাদের ঢালিয়াল মামুন স্যার বা যাদের কথা বলি, তাদের প্রত্যেকেরই কিন্তু বাইরে একটা অবস্থান আছে বাইরের দেশে। কিন্তু আমাদের দেশে আমাদের যে রাষ্ট্রীয় সামাজিক পৃষ্ঠপোষকতা কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন আর্টিস্টকে প্রমোট করার জন্য। আমরা একটা গান শুনতে চাই, একটা ছোট্ট করে একটা দু লাইন, এবং নিশ্চয়তা দিতে পারছি না যে এটাই একমাত্র এবং শেষ গান। আরো একটা ভালো লাগার যদি তৈরি হয়ে যায় শুনতে চাইতেই পারি। আমি যেহেতু হারমোনিয়ামটা থাকলে আমার জন্য একটু কমফোর্ট, খালি গলায় আমরা একটু যেহেতু নেই তো একটু চেষ্টা নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
অসাধারণ। শেষ কেন হয়ে গেল? শেষ হারমোনিয়াম কেন হয়ে গেল? হারমোনিয়াম একটা খুব একটা দরকার এবং সুরটা নড়ে টড়ে যাচ্ছে। প্রয়োজন তো কিন্তু আসলে হারমোনাইজড ওয়েতে যদি কেউ গান গায়, হারমোনিয়ামের আর প্রয়োজনটাই বাকি ছিল না। কিংসু দাস, আবার সেই আপনার কি বলবো, গানটার পরে আসলে পুরো আমেজটা বদলে গেছে, আর কঠিন কথা যেতে ইচ্ছা করছে না। রুডিয়া, আর এখন আসলে ভবিষ্যতের কথা শুনি, আশার বাণী শুনি। এই যুগের ছেলেমেয়েদের মধ্যে আসলে আপনি এই আর্টিস্ট হওয়ার বা চিত্রশিল্পী হওয়ার, পেইন্টিং এর প্রতি আকর্ষণ বা প্রবণতা কতটুকু দেখেন? অনেক বেশি। এখন তো আগে তো চারুকলা ইনস্টিটিউট ছিল হাতে গোনা কয়েকটা, এখন তো প্রতিটি অনেকগুলো জেলাই হয়ে গেছে। ইভেন ঢাকা শহরে যেমন নারায়ণগঞ্জ, আমাদের ঢাকা চারুকলা ইনস্টিটিউট হয়ে গেছে। এরকম অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও এখন আর্ট অ্যান্ড ক্রাফটস নিয়ে বেশ কাজ হচ্ছে। তো সেখানে আসলে সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেকে এখন আর্টওয়ার্ক এখন অনেকেই খুব ইন্টারেস্ট নিয়ে করছে। কিন্তু নিশ্চয়ই সম্ভাবনার জায়গাটা তো আপনি বললেন, তরুণ যারা আঁকি আছে নিশ্চয়ই অনেকেই যখনই আপনাকে কোনো ফোরামে কোনো আলোচনায় পায় খুব আগ বাড়িয়ে এসে জিজ্ঞেস করে। কারো কেউ আপনার কাছ থেকে শিখেছে, সেই হিসাবে শিক্ষক, কেউ বড় ভাই, বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত, তাদের জন্য কি সাজেশন দেবেন? যদিও ক্রিয়েটিভ মানুষরা খুব কম সাজেশন শোনে। সাজেশনের কিছু নেই এতে, আসলে সবাই কাজ করবে যার যার ভাবনা চিন্তা নিয়ে, সেটাই সবচেয়ে বড়। বাহ, নিজেকে প্রকাশ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ সেভাবে আসলে একজন আর্টিস্ট আসলে অনন্য হয়ে ওঠেন। মূল সময়টা আপনার কোথায় কাটে, বন্দরনগরী না ঢাকায়? আমার চট্টগ্রামেই কাটে মূল সময়টা, মানে স্টুডিওর ব্যক্তিগত স্টুডিও না, চট্টগ্রামে? আমার কিন্তু ওরকম স্টুডিও বলতে তেমন কিছু নেই। আচ্ছা, যেখানেই ক্যানভাস পেয়ে যাই সেখানে আঁকতে শুরু করে দিই। আর বেঙ্গলের জন্য কি এখানে আসতে হয় না? না, আমি ওটা বাড়িতে বসেই করি। Illustration-এর ওটা কাজ যেহেতু। এখন তো ইয়ে করে পাঠিয়ে দেওয়া যায়, ডিজিটালি পাঠিয়ে দেওয়া যায়। ইমেল করে বাহ, স্ক্যান করে চমৎকার। পাঠিয়ে দিই। কিংসু দাস চৌধুরী, আপনাকে মানে বিভিন্নভাবে জানবার একটা উদ্দেশ্য ছিল, কৌতূহলী ভাবেই জেনেছি, তার পিছনে একটা কারণও ছিল। একজন স্বতঃস্ফূর্ত সাবলীল মানুষকে আপাত দৃষ্টিতে আমরা যেভাবে দেখি না কেন, ক্যানভাসে যখন তার উপস্থাপন হয়, সাদা এবং কালোতে এর মধ্যে অন্য কিছু খুঁজে বার করা খুব কঠিন। একজন ব্যক্তি মানুষের যে উপস্থাপন আপনার ছবিগুলোর মধ্যে দেখছিলাম, এবং আপনি বলেছেন এক জায়গায় ভায়োলেন্স আপনি উপস্থাপন করবার চেষ্টা করেছেন, এবং সেই সাথে আপনি বলেছেন ডিপ্রেশনকে আপনি ডিপ্রেশন থেকে অবয়ব দেওয়ার, ভায়োলেন্সটা একদম ডিপ্রেশনের একটা অবয়ব দেওয়ার আপনি চেষ্টা করেছেন। এটা বিশাল সাহসী কাজ, আর নিঃসন্দেহে সাহসী এই জন্য কারণ ডিপ্রেশন বিধ্বংসী হয়। আসলে প্রচণ্ড এটা বিধ্বংসী আসলে হয়। আমরা যেহেতু ইনার ইয়েটা হয় না, সেটা আমরা বুঝতে পারি না আর কি। মানুষের ভেতরের যে সহিংসতাটা, এটা কিন্তু আমরা বাইরে থেকে কিন্তু বুঝতে পারি না। ডিপ্রেশন কিছু ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিতে পারে, একদম। এবং দুই রাষ্ট্রের মাঝে সংকট তৈরি করতে পারে। তার পাশাপাশি পারিবারিক, ব্যক্তিজীবন তো আভ্যন্তরীণ ব্যক্তিজীবন সবকিছু উজাড় করে দেওয়ার জন্য যথেষ্ট আর কি। যদি আপনার কাছে শেষ জানতে চাই, একটা যেহেতু আপনি অনেক মানে এখানে মনোবিজ্ঞানী আপনি পড়াশোনা করেন, যদি আপনি সর্বসাধারণের জন্য কোনো কিছু একটা বলতে চান যে হাউ টু গেট আউট অফ ডিপ্রেশন এন্ড হাউ নট টু ফল ইনটু দ্য ট্র্যাপ অফ এটা একটা ডিপ্রেশন। বেশ ভালো প্রশ্ন। আমার ভালো লাগলো যে প্রত্যেকটি মানুষ যদি তার কোনো না কোনো একটা আর্টওয়ার্কের সাথে যদি মানে তার ভালো লাগার একটা কাজের সাথে যদি সবসময় ইনভলভ থাকে, এটাতে মানে সে নিজেকে ওভারকাম করতে পারে। এটাই সবচেয়ে বড় বিষয়। বাহ, কিংসু দাস চৌধুরীর সাথে যতই আমাদের কথা হয়েছে ততই আমরা মুগ্ধ হয়েছি, এবং তিনি শেষ অবস্থায় যে কথাটি বললেন আমাদের, একদম তার কথার শেষ প্রান্তে যেটা কথাটি বললেন যে হ্যাঁ, তিনি ডিপ্রেশনের ছবি হয়তো এঁকেছেন, ডিপ্রেশনের অবয়ব আঁকবার চেষ্টা করেন, ছবি বললে ভুল হবে, ডিপ্রেশনের একটা উপস্থাপন ক্যানভাসে দেবার চেষ্টা করেছেন, এবং কিন্তু তিনি বলেছেন এই ডিপ্রেশন যখন তিনি কারেক্ট ওয়েতে দেখেন এখন, বা এডিটেড ওয়েতে দেখেন, তখন একরকম ভালো লাগা তৈরি হয়। এবং এই আহ্বানটাই তিনি জানিয়েছেন, প্রত্যেকের কোনো না কোনো শিল্পের সাথে সম্পৃক্ততা অনেক বেশি জরুরি, কারণ পরিক্রমা প্রাসঙ্গিকতার, কিংবা প্রাসঙ্গিকতার যে পরিক্রমা, তা আমাদের মানসিক যে সংকট বা প্রত্যেকের মনে যে দ্বিসত্তা আছে, সেই দ্বিসত্তা থেকে উত্তরণের পথ খুঁজে বার করতে সহজ করে। কঠিন করে যদি না বলি, সহজ করে যদি বলি, হতাশাগ্রস্ত মানুষকে আলোর বা স্বাচ্ছন্দ্যে নিয়ে আসবার একটা বিশাল মাধ্যম হয়ে কাজ করতে পারে যে কোনো ধরনের আর্ট বা শিল্প। আজকের মতো এখানে বিদায় নিব, এবং আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা যারা ইট পাথরের এই শৃঙ্খলে বন্দী, তাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো
আর্টওয়ার্কের সাথে সম্পৃক্ত থাকবার একটা বিশাল আহ্বান জানাতে চাই। ধন্যবাদ। একটু জি, জানাই জি। ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনকে আজকে আমাকে সকালে এই জায়গায় এই মঞ্চে আহ্বান করার জন্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকালে যুক্ত হবার জন্য এবং আসলে আমাদেরকে আলোকিত করবার জন্য। সৃষ্টিতেই সুখ। সবাই ভালো থাকবেন। শুভ ভালো থাকবেন, সকাল। শুভ সকাল। শুভ সকাল।